জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা অনেকে টের পেয়ে গিয়েছেন, যারা খবরের পোর্টালগুলো দেখেন বা আপনারা অনুভূতিও অনেকে করেছেন যে বড় একটা ভূমিকম্প হয়ে গেছে এ রাজ্যে, যার উৎসস্থল হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা, ওই সংলগ্ন এলাকায়, সেখানে উৎসস্থল। এবং কলকাতা সহ বিভিন্ন জেলায় জেলায় একটা বড় ভূমিকম্প, মানে রিক্টার স্কেলে 5.5 যার তীব্রতা বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো 5-এর উপরে উঠে যাওয়া মানে বেশ বড় ভূমিকম্প। কলকাতার বেশ কিছু জায়গায়, লেক টাউন বা গণেশ এভিনিউ, ধর্মতলা, বিভিন্ন জায়গায়, হাওড়ার নবান্ন সংলগ্ন এলাকা, বিভিন্ন জায়গায় দেওয়ালে চিড় ধরে গেছে। মানে একদম সত্যি সত্যি খুব বড় ভূমিকম্প হয়ে গেছে। তবে এই ভূমিকম্পে প্রচুর মানুষ তারা আতঙ্কগ্রস্ত, এবং নবান্ন থেকে দলে দলে যারা সরকারি কর্মীরা, অফিসাররা, তারা বাইরে বেরিয়ে আসেন। তারা ভীষণভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন, কি হবে কি না হবে। 14 তলার যে বিল্ডিংটা, সেটা বেশ ভালোভাবে কেঁপে উঠেছিল একদম আক্ষরিক অর্থে। তো একজন বয়স্ক মহিলা, সে নাকি চেয়ার থেকে পড়ে গেছে এমনটা শোনা যাচ্ছে। এই কারণে একদম থাম্বনেলে আমরা বড় ভূমিকম্প লিখেছি, এবং একজন বয়স্ক মহিলা সে চেয়ার থেকে পড়ে যাচ্ছে সেই ছবিটা রেখেছি। তো এ রাজ্যের যে পিসি, খালু, আপু বা বুবু, আপনারা যে নামেই ডাকুন, তার বিরাট আতঙ্ক। মানে এই ভূমিকম্পের ফলে আতঙ্ক তা নয়, ভূমিকম্প বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, বন্যা হোক, ঝড় হোক বা যে কোনো যা কিছু হোক, তাতে তিনি খুশি হন। তার কারণ তিনি তখন রাস্তায় নেমে এসে আর্তের সেবা করার নাম করে তার ভোট ব্যাংকে মজবুত করতে থাকেন। আর এই যে ভোটের আবহে আর কয়েকদিনের মধ্যেই ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে, মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়ে যাবে, রাজ্যে সেন্ট্রাল ফোর্সের ঢোকা একদম আর কয়েক ঘন্টা পর থেকে ঢোকা শুরু হয়ে যাবে, এটা আপনারা জানেন। আর এর পাশাপাশি বড় আরেকটা অন্য রকমের ভূমিকম্প হতে চলেছে, রাজনৈতিক ভূমিকম্প। সেটা হচ্ছে এসআইআর এর ফাইনাল লিস্ট। এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিউ এর যেটা ড্রাফট রোল প্রকাশিত হয়ে গিয়েছিল গত 14ই ফেব্রুয়ারি, যে ফাইনাল লিস্ট প্রকাশিত হওয়ার কথা ছিল, সেটা পিছিয়ে 28 তারিখে সেটা প্রকাশিত হবে। এটা নির্বাচন কমিশন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে যারা জুডিশিয়াল অফিসার, তারা এসআইআর এর যে বাকি যেটুকু কাজ রয়েছে সেটা সম্পন্ন করছে। এর মধ্যে আমরা কেন বলছি পিসির বিরাট সময় খারাপ, পিসি বিরাট আতঙ্কে, একদম লিটারেলি তিনি যে চেয়ারে বসে আছেন সেই চেয়ারের যেটা ভূমিকম্পে নড়ছে বলা যেতে পারে, যে কোনো সময় সেই টালমাটাল পরিস্থিতি থেকে তিনি মাটিতে পড়ে যাবেন, মেঝে পড়ে যাবেন, এটা একদম লিটারেলি হতে চলেছে। কেন বলছি? এই যে ড্রাফট রোলের পরে ফাইনাল লিস্টটা প্রকাশিত হতে চলেছে, 1 কোটিরও বেশি ভুয়া ভোটারের নাম বাদ যেতে চলেছে। 1 কোটিরও বেশি। ভাবতে পারেন, মানে যারা মৃত ভোটার, যারা স্থানান্তরিত ভোটার, যারা অবৈধ ভোটার, সব মিলিয়ে 1 কোটিরও বেশি নাম বাদ যেতে চলেছে। এবং পিসি সেটা কয়েকদিন আগে সেটা প্রকাশ্য জায়গা থেকে তার আক্ষেপের, তার সেই যে নিদারুণ যে আক্ষেপ, সেটা ঝরে পড়েছে। এবং তার দুঃখ, দুর্দশা, তার যে অনুশোচনা, তার যা যা কিছু রাগ, ঘৃণা, বিরক্তি, সবকিছু তিনি আর চেপে রাখতে পারছেন না। তিনি বলে ফেলছেন যে 1,20,00,000 নাম এরা বাদ দিয়ে দেবে বলে প্রতিজ্ঞা করেছে, ইত্যাদি ইত্যাদি। কেউ বাদ দেবে বলে প্রতিজ্ঞা করেনি। যেটা একদম জেনুইন, যেটা ভুয়া ভোটার, সেটা তো বাদ যাবেই। যারা ভারতীয় নয় তারা তো বাদ যাবেই। ফলে এই 1,20,00,000 নাম বাদ গেলে পিসির একদম সাড়ে সর্বনাশ হতে চলেছে। এটা বলে দেওয়া তো আবার একটু বাড়াবাড়ি হবে। মানে এটা খুব স্বাভাবিকভাবেই বাদ যাবে, আর পিসির চেয়ার খুব স্বাভাবিকভাবে টলতে টলতে পড়ে যাবে। এটা আপনারা একদম নিশ্চিন্তে থাকতে পারেন। এর মাঝে এই এসআইআর নিয়ে যেটা গত 21শে জুলাই থেকে যে আপত্তিটা জানিয়েছিলেন পিসি ধর্মতলার মঞ্চ থেকে, সেই কাজে তো বারবার তিনি বাধা দেওয়ার চেষ্টা করেছেন। কালো চাদর গায়ে দিয়ে তিনি সুপ্রিম কোর্টে চলে গিয়েছিলেন, সুপ্রিম কোর্ট খুব একটা পাত্তা দেয়নি। আবার তার যে লয়ার কপিল সিবাল, তিনি আজকে আবার সুপ্রিম কোর্টে আবার মামলা দায়ের করার জন্য গিয়েছিলেন, এবং সুপ্রিম কোর্ট ভীষণভাবে বিরক্ত হয়েছে, ভীষণভাবে। সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলেছে, এই যে কথায় কথায় একদম চা খাওয়ার মতো করে যখন খুশি সুপ্রিম কোর্টটাকে কি ফাজলামি ভাবেন, ছেলে খেলা ভাবেন নাকি? এই মামলার কোনো গ্রহণযোগ্যতা নেই। বিভিন্ন ভুজুং ভাজাং দিয়ে আবার এই যে এসআইআর এর ফাইনাল লিস্টটা বেরোবে তার আগে পিসি চেষ্টা করেছিলেন কোনোভাবে হোক, যেন তেন প্রকারেণ এটাকে একটা স্টে অর্ডার নিয়ে নেওয়ার জন্য, কিন্তু সুপ্রিম কোর্ট সেটা গ্রাহ্যই করেনি। সুপ্রিম কোর্ট একদম পাত্তাই দেয়নি, উড়িয়ে দিয়েছে, মামলাটা গ্রহণই করেনি। এটা মানে কি, থাপ্পড়ের পর থাপ্পড়, যেটা ডিএ মামলাতে থাপ্পড় খেয়েছে তারপরেও চুপ করে আছে। আপনারা তো দেখছেন দিনের পর দিন সুপ্রিম কোর্টের থাপ্পড় খেয়ে চলেছে। একদম লেটেস্ট থাপ্পড় হচ্ছে এসআইআর এর নিয়ে আবার মামলা দায়ের করার অনুমতি চেয়েছিলেন, সেটা উড়িয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এটা গেল। আরেকটা বড় যেটা পিসির আতঙ্ক, পিসির যেটা ভয়, তার পড়ে যাওয়ার যে সম্ভাবনা সবচেয়ে বেশি যে কারণে, সেটা হচ্ছে 1 মার্চ এবং 2রা মার্চ, মার্চের প্রথম এবং দ্বিতীয় দিনে বিজেপি একটা পরিবর্তন সংকল্প যাত্রা করবে, এবং তার জন্য
নরেন্দ্র মোদী বাদ দিয়ে আর বাকি যত কেন্দ্রীয় নেতারা আছেন, মানে অমিত শাহ, নিতিন নবীন, রাজনাথ সিং, জেপি নাড্ডা, সবাই, অন্নপূর্ণা দেবী, আর এ রাজ্যের তো আছেই, এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, গোটা টিমটা তো থাকছেই। এর পাশাপাশি একদম কেন্দ্রীয় স্তরের সব নেতারা আসছেন বিভিন্ন জায়গা থেকে, মানে রাজ্যের একদম সেই কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত, একদম সুন্দরবন থেকে পাহাড় পর্যন্ত সমস্ত জায়গা থেকে রথযাত্রা, যেটা মিডিয়া নাম দিচ্ছে, তবে আসল নাম হচ্ছে পরিবর্তন সংকল্প যাত্রা, সেটা স্টার্ট হয়ে যাচ্ছে 14 তারিখে ব্রিগেডে সেই সভা শেষ হবে এবং যে যাত্রাটা শেষ হওয়ার পরে সেখানে নরেন্দ্র মোদী তিনি বক্তৃতা দেবেন। এটাকে আটকানোর চেষ্টা করেছিলেন পিসি এবং পিসির সরকার, কিন্তু হয়ে ওঠেনি। কলকাতা হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে যে না, কেন হবে না ভাই, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেল, আজকে 27 তারিখ, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ, এরপরে তো আর কোনো বিধিনিষেধ থাকতে পারে না। যদিও এর মাঝে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা বেশ কিছু সভা সমিতি করেছে, স্কুলে একাদশ শ্রেণীর পরীক্ষা চলছে, তার মাঝেই সেখানে একদম মালদাতে হয়েছে, এটা আপনারা দেখেছেন, রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের উপস্থিতিতে হয়েছে। ফলে একতরফা ভাবে করে যাবেন আপনারা, মানে শাসক দল, অথচ অন্য কোনো বিরোধী দল সুযোগ পাবে না, সেটা তো হতে পারে না। আর কোনো বিধিনিষেধ তো থাকছেই না, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ। এর ফলে কিছু শর্ত দিয়ে কলকাতা হাইকোর্ট বলেছে যে হ্যাঁ, এই পরিবর্তন সংকল্প যাত্রা হবে, এবং তার ফলে পিসির একদম মাথায় হাত পড়ে গেছে। তো রথযাত্রা হচ্ছে, এরপরে আবার কি হচ্ছে না, সেন্ট্রাল ফোর্স ঢুকে যাচ্ছে, 480 কোম্পানি সেন্ট্রাল ফোর্স বিভিন্ন জায়গায়, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, বিভিন্ন জায়গা পকেট ঠিক হয়ে গিয়েছে, রুট মার্চ শুরু হয়ে যাবে। মানুষের মধ্যে যে এখনো পর্যন্ত যেটুকু অস্বস্তি আছে, যেটুকু এখনো পর্যন্ত আতঙ্ক আছে, উদ্বেগ আছে, সেগুলোকে কাটানোর জন্য পদক্ষেপ করা শুরু হয়ে যাবে। 1 মার্চ থেকেই সেন্ট্রাল ফোর্স মোতায়েন হয়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় তারা এরিয়া ডমিনেশনের কাজ শুরু করে দেবে। এইবারে আরেকটা সবচেয়ে, যেটা পিসির সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ, যে যারা বয়স্ক যারা প্রার্থী, মানে তৃণমূলের যারা ইতিমধ্যে বিধায়ক আছেন, এমপি আছেন, আর প্রচুর দাবিদার তৈরি হয়ে গিয়েছে, ভাইপোর একটা বাহিনী, পিসির একটা বাহিনী, এই যে দলের মধ্যে প্রায় 10টা করে দল তৈরি হয়েছে, সেই কোন্দলে ব্যতিব্যস্ত হয়ে গিয়েছে তৃণমূল, এবং সেটা নিয়ে পিসির সবচেয়ে বেশি বড় চিন্তা। তার কারণ যারা টিকিট পাবে না তারা বিদ্রোহী হয়ে যাবে, তারা তৃণমূলকে হারানোর চেষ্টা করবে এবং তারা চলে যাবে অন্য শিবিরে। সেটাকে কি করে আটকানো যায়, কি করে ড্যামেজ কন্ট্রোল করা যায়, এই সব নিয়েই পিসির এখন বিরাট মাথা ব্যথা। এবং সবচেয়ে যেটা একদম শুরু করেছিলাম যে কথাটা দিয়ে, যে প্রবল ভূমিকম্প, বড় ভূমিকম্প, সেটা কিন্তু সত্যি সত্যিই হয়েছে এবং নবান্ন পর্যন্ত কেঁপে গিয়েছে। মানে নবান্নের যে চেয়ারে যারা বসেছিলেন, যারা আমলারা, যারা কর্মীরা, যারা অফিসাররা, তারা ভীষণভাবে চিন্তিত, ভীষণভাবে উদ্বিগ্ন যে আবার যদি কোনো আফটার শক হয় সেটাকে সামাল দেওয়া যাবে কি করে। কলকাতায় যে বড় বড় বহুতলগুলো রয়েছে, বিশেষ করে বড়বাজার এলাকা বা নিউ টাউনে, সল্ট লেকে, হাওড়ায়, কলকাতায় যে সমস্ত বহুতল রয়েছে, যদি বড় ডিজাস্টার হয়ে যায় সেটাকে কি করে সামাল দেওয়া যাবে, সেটা নিয়ে একটা প্রাথমিকভাবে আলোচনা শুরু হয়েছে। কিন্তু পিসির সবচেয়ে বড় উদ্বেগ এই ভূমিকম্প নয়, পিসির সবচেয়ে বড় উদ্বেগ নির্বাচন, নির্বাচন এবং নির্বাচন। নির্বাচনে তিনি কি করবেন না করবেন সেটা নিয়ে পুরোপুরি দিশাহারা অবস্থায় তিনি রয়েছেন। বন্ধুরা, আজকের এই এপিসোড কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের জানার জন্য একটা তথ্য দিই, যে শাসক দলের বিভিন্ন সেল তৈরি করা হয়েছে, একদম পেটোয়া, তাদেরকে মাইনে দিয়ে রাখা হয়েছে। শুধুমাত্র শাসক দল বা শাসকের বিরোধী কোনো কন্টেন্ট তৈরি হলে সেখানে মাস রিপোর্ট করা হচ্ছে। মাস রিপোর্ট করা হলে কি হয়, এই কন্টেন্টগুলো তারা নিচের দিকে চলে যায় এবং ভিউ বেশি হয় না, বেশি মানুষের কাছে ছড়িয়ে পড়ে না। এই কারণে আপনারা ছোট করেও যদি কোনো কমেন্ট করেন, জয় হিন্দ শব্দটা যদি বারবার লিখতে থাকেন, আপনারা একটু লাইক করেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেন, তাহলে আমাদের এই কন্টেন্টগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে এবং এই যে শাসক দলের যে চেষ্টা, যে মাস রিপোর্ট করার যে ষড়যন্ত্র বা কদর্য একটা তাদের যে অ্যাটিটিউড, সেটা শেষ হয়ে যাবে, সেটা আর কাজ করতে পারবে না। তাই দয়া করে বারবার আপনাদেরকে আমরা মনে করিয়ে দিচ্ছি, এই যে আমরা কন্টেন্টগুলো তৈরি করছি, এখানে আপনারা একটু লাইক করবেন, শেয়ার করবেন এবং একাধিক কমেন্ট করে দেবেন। আর এর বেশি আপনাদের কাছে আমাদের চাওয়ার আর কিছু নেই। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।